প্রত্যেকটা বৃষ্টির সকালে শুধু বৃষ্টির সকালে না, প্রতিটা সকালে তুমি গান শুনতে শুনতে আসো। অবশ্যই। এটা এবং কিন্তু একটা সিক্রেট জেনে ফেলেছি। আজকে কি গান শুনলে বলো? আজকে মন মোর মেঘেরও সঙ্গী, মন কি মোর মেঘেরও বৃষ্টি সঙ্গী। দেখে? বৃষ্টি অবশ্যই, অবশ্যই। আর রাস্তাঘাটে না খুব একটা জল জমেছিল। হ্যাঁ যখন আসছিলাম, গাড়িটা আসছিল, তো দুই দিক থেকে ওগুলো ছিটে টিটে খুব সুন্দর লাগছিল দেখতে। হ্যাঁ। একদম পারফেক্ট গান ছিল। আচ্ছা, আর রাতে ঘুমও ভালো হয়েছে। হ্যাঁ, অবশ্যই, তবে অবশ্যই। মেঘ আই হোপ কিন্তু আজকে তোমারও অনেক ভালো ডিস্টার্ব, হয়েছে। সাউন্ড পলিউশন করেছে। আকাশে অনেক শব্দ করে ছিল, সেটা। আটকে ওঠার মতো কিছু ব্যাপার ছিল। কারণ আমরা যারা প্রতিদিন সকালবেলা উঠি, আমাদের কিন্তু 4টা 4:30 পরেই ঘুমটা একটু আলগা হয়ে যায়। হ্যাঁ, ভেঙে যায়, অলমোস্ট একদম। ভেঙেই যায় সাড়ে বাই দ্য 4টার ওয়ে, সময়। শুভ সকাল। শুভ সকাল আজমির, শুভ সকাল আমাদের সব দর্শকদেরকে। আজমির শুরুটা ও হচ্ছে জেনে গেছে আমি রোজ গান শুনতে শুনতে আসি কোনো না কোনো। এখন যেহেতু বর্ষা আসি আসি করছে ব্যাকরণ মেনে, মানে প্রকৃতির ব্যাকরণ মেনে, যেহেতু হ্যাঁ। বর্ষা অলমোস্ট আমাদের মানে একদম দোরগোড়ায় চলে আসছে, তো এখন বৃষ্টির গান অলমোস্ট রোজ শুনতে শুনতে আসি। আজমির যেটা করে, সকালে এসেই অফিসে বৃষ্টির গল্প করতে শুরু করে। আজ এই হয়েছে, ওই হয়েছে, ঘুম এরম হয়েছে, সেরম হয়েছে, বৃষ্টির জন্য এটা হয়েছে, ওটা হয়েছে, এটা ওর সিক্রেট। না, এর কারণটা হচ্ছে গিয়ে বৃষ্টি ব্যাপারটা অনেক সুইট, এবং হ্যাঁ, ঘুমের সময় অবশ্যই। যখন বৃষ্টিটা হয় অনেক বেশি। যাই হোক, শুরু করছি প্রতিদিনের সকালবেলার আয়োজন, সকালের বাংলাদেশ। আজমির হাসান কনক আমার নাম। আর আমি টিনা নন্দী, সাথে রয়েছি 1 ঘন্টা সাথে থাকবো। অনেকদিন পরে আমি আর আজমির 1 ঘন্টা আপনাদের সাথে থাকছি সকালের বাংলাদেশ নিয়ে। সেটাই কিন্তু আমাদের এই আয়োজনটা কিন্তু প্রতিদিন থাকে, এবং হয় আজমি, টিনা বা জুবাইর এবং আইরিন আইরিন থাকে আপনাদের আপনাদের সাথে সাথে। কিন্তু থাকে। আজকে সারা দেশে নিশ্চয়ই অন্যান্য দিনের মতো বিভিন্ন অনেক রকমের কিছু আয়োজন হচ্ছে, রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে শুরু করে দিই আমরা সেটা জানানোর পর্ব। তুমি শুরু করো। আচ্ছা, ঠিক আছে, আজ আমি শুরু করছি। প্রথমে এখন অবধি আমরা কি জানতে পেরেছি সারা দেশে আজ কোথায় কি হচ্ছে। অফ ম্যান অ্যান্ড আর্থ 2 শিরোনামে গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হয়েছে দেশের বিশিষ্ট শিল্পী সৈয়দ জাহাঙ্গীরের একক শিল্পকর্ম প্রদর্শনী। শিল্পীর 41তম একক শিল্পকর্ম প্রদর্শনী এটি। প্রদর্শনীটি চলবে আগামী 21শে জুন পর্যন্ত, আর প্রত্যেক দিন বিকাল 5টা থেকে শুরু হবে এটি। চাইলেই কিন্তু চলে যেতে পারেন আপনারা সেখানে। এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় যশোর শিল্পকলা একাডেমিতে সঙ্গীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন কিন্তু করা হয়েছে। আগামী 7 জুন পর্যন্ত যশোর শিল্পকলা একাডেমিতে এই কর্মশালা চলবে। এরপরে হচ্ছে ময়মনসিংহের খবর জানিয়ে দিচ্ছি। আজ ময়মনসিংহের ধোবুড়া উপজেলায় বিনামূল্যে অনলাইনে আয় বিষয়ক 5 দিন ব্যাপী অ্যাডভান্সড আইটি, ওয়েব অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ শুরু হচ্ছে আজকে থেকে শুরু হচ্ছে। এবং দেশে উদ্ভাবিত লাক্সই প্রযুক্তি প্রদর্শনী 2014 শিরোনামে কুষ্টিয়ার মেহেরপুর বিদ্যালয়ে আজ মেলা শুরু হবে। বিকাল 4:30 শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপরে আবার আমি জানিয়ে দিচ্ছি, এবার জানাচ্ছি বগুড়ার খবর বগুড়াবাসীদের জন্য। আজ বগুড়া থিয়েটারের নাটক দ্রোহ বগুড়া থিয়েটারে 63তম পরিবেশনা নাটক আজ সন্ধ্যা 7টায় উডবার্ন পাবলিক লাইব্রেরি মঞ্চে সঞ্চালিত হবে। আচ্ছা, দ্রোহ নাটকটি মঞ্চস্থ হচ্ছে যেটা উডবার্নে। নতুন এই নাটকটির রচনা ও নির্দেশনা করেছেন তৌফিক হাসান ময়না। নাটকটির আলোক ভাবনা প্রয়োগ করেছেন প্রখ্যাত মঞ্চ আলোক ডিজাইনার ঠান্ডু রায়হান। আচ্ছা, আমরা জেনে ফেললাম, ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। এবং এবারে জানাচ্ছি চাঁদপুরে আজ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 124তম তিরোধান উৎসব। সকালে অখণ্ড হরিনাম যজ্ঞ, সকাল 9টায় বাবার বাল্যভোগ, সকাল 10টায় ষোড়শ পূজা, এবং দুপুর 12টা পর্যন্ত উপবাস ব্রত পালন। দুপুর 1টায় রাজভোগ, দুপুর 2টায় প্রসাদ বিতরণী অনুষ্ঠিত হবে। আগামী 20শে জ্যৈষ্ঠ মঙ্গলবার সূর্য উদয়ে নামযজ্ঞের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে। আচ্ছা, ওটা মোটামুটি। ব্রত ছিল সম্ভবত। ব্রত কিন্তু অনেক কিছু ছিল, আমরা অনেক কিছু জানিয়ে দিলাম, এই সময় এটা হবে, ওই সময় হ্যাঁ, এটা মানে হবে, পুরো যাতে ব্যাপারটাই জেনে গেল হ্যাঁ, কখন চাঁদপুরের প্রসাদ মানুষজন। দেবে, কখন ব্রত হবে, কখন যজ্ঞ হবে, সবকিছু। আচ্ছা, মোটামুটি দর্শক এই ছিল আমাদের কাছে খবর যে আজকে সারাদিনে এটা এটা হচ্ছে। এর বাইরেও হয়তো, যেরকম আজমির রোজ বলে থাকে, যে এর বাইরেও হয়তো অনেক কিছু হবে। আপনারা একটু চোখ কান খোলা রাখবেন, কোথায় কি হচ্ছে চাইলে আমাদেরকে জানিয়েও দিতে পারেন। যদি আপনার খবরটা ঠিক থাকে, মানে সোর্সটা একটুখানি অথেন্টিক হয়, তাহলে আমরা সেটাও পড়ে শুনিয়ে দেবো যে আজ এই জায়গায় এটা হচ্ছে। রাইট। এবং যেখানেই যান না কেন, সাথে রাখুন ছাতা। কারণটা হচ্ছে কি, এখন বর্ষাকাল, ছাতা বৃষ্টি না নামলেও রোদের মানে কাছ থেকে আপনাকে কিন্তু একটা
একটা সেভ করে দিবে, প্রোটেকশন দেবে। protection তবে আমার আসলে। মনে হয় রোদ্দুর নিয়ে খুব একটা আর আজকাল চিন্তা করার কোনো কারণ নাই, কারণ একদম ঘটা করে বর্ষাকাল আসতেই এসেছে। চললো আর কয়দিন রোদের বাদে। জন্য ছাতা হ্যাঁ, লাগবে না, বৃষ্টির জন্যই ব্যবহার একদম করতে এখন হবে। বৃষ্টির জন্য করতে পারবেন। আর সেটাই। রেইনকোটের কথা বোধহয় একদিন বলেছিলাম আমি, যে সাথে যারা ছাতা ক্যারি করতে চান না আমার মতো, মানে খুবই ইচিং হয় ছাতা হ্যাঁ। ব্যবহার করলে, একদম রেইনকোট হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো ইজি এর জন্য। সলিউশন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, গতকালকে আমরা একটা ব্যাপার মিস করেছি, জানো তো? অবশ্যই আমি আমার দর্শকরা যারা আজকে সকালের বাংলাদেশ দেখে, মানে আজকে কেন সব দিনই দেখে, তারা নিশ্চয়ই জানেন যে গতকাল আমাদের খুব ঘটা করে একটা সেলিব্রেশন ছিল। যিনি হচ্ছেন আমাদের মে মাসের ফটো মানে মাস সেরা বিজয়ী যিনি হয়েছেন মর্নিং পিকচার পাঠিয়ে, তাহনি ইয়াসমিন এই মাসের গত মাসের সেরা ছিল। তাহনিকে নিয়ে এসে এখানে তাহনিকে সহ সকালের বাংলাদেশ সেলিব্রেট করেছে খুব ঘটা করে, যেখানে আমি আর আজমির অনুপস্থিত ছিলাম। আজমিরের মুখটা দেখার মতো, এখন একটুখানি যদি ক্যামেরাটা ওর দিকে ধরা যায়, Just সবাই we missed দেখে it. রাখেন ওর মুখের অবস্থাটা এখন। যাকে আমরা তাহনিকে আমাদের দর্শকরা সবাই দেখেছেন, তাহনি স্টুডিওতে থাকাকালীন সময় অনেক গল্প হয়েছে, অনেক আড্ডা হয়েছে, একদম জম্পেশ আড্ডা যাকে বলে। তবে এর বিহাইন্ড দ্য সিন কি ছিল এটা অনেকে মিস করেছেন, একদম মিস করতে দেব না আপনাদের। তাহনি আসার পর থেকে ব্যাকগ্রাউন্ডে কি কি হয়েছে সেটা আজকে আমি আর আজমির নিয়ে এসেছি কিন্তু আপনাদের জন্য। যমুনা টেলিভিশনের অন্যতম একটি অনুষ্ঠান সকালের বাংলাদেশ, যা যাত্রা শুরু হয় 6 এপ্রিল থেকে। অনুষ্ঠানটির আড়ালে লুকিয়ে ছিল দর্শকদের সীমাহীন ভালোবাসা ও এক ঝাঁক তারুণ্যের অক্লান্ত পরিশ্রম। এবার জেনে নেব সকালের বাংলাদেশে হয়ে যাওয়া প্রভাতের প্রথম প্রহরের কিছু ছবি নিয়ে একটি প্রতিযোগিতা ও বিজয়ীর গল্প। সম্প্রতি সকালের বাংলাদেশ টিম প্রভাতী ছবি নিয়ে তাদের ফেসবুক পেজে আয়োজন করে 1 মাসব্যাপী একটি প্রতিযোগিতা, যেখানে সারা দেশ থেকে অংশ নেয় এই অনুষ্ঠানের অসংখ্য দর্শক ভক্তরা। নিমেষেই সকালের বাংলাদেশ বর্ণিল আবহে পার হয়ে যায় একটি মাস। চলতে থাকে দর্শকদের পাঠানো প্রভাতী ছবি বাছাইয়ের কাজ। সহজ মনে হলেও এটি ছিল সকালের বাংলাদেশ টিমের সবচেয়ে কঠিন কাজ, কারণ বাংলার দৃষ্টিনন্দন সকাল যে কত মায়াময় তার দেখা আবারও মিলল দর্শকদের পাঠানো এসব ছবির মাঝে। কষ্ট হলো দীর্ঘ প্রতীক্ষার পর অসংখ্য ছবির মাঝ থেকে সকালের বাংলাদেশ টিম বিজয়ী রূপে খুঁজে পেল টাঙ্গাইলের মেয়ের তাহানিকে। তার তোলা সকালের একটি ছবি মুগ্ধ করে সবাইকে। যেমনটি কথা দেওয়া ছিল, তেমনি দর্শক মাঝে যমুনা টিভির স্টুডিওতে হাজির করা হলো তাহানিকে। অনুষ্ঠান শেষে পুরস্কার হিসেবে বিজয়ী জিতে নেন ব্লকবাস্টার সিনেমা হলের 2টি টিকিট ও যমুনা গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তাই দর্শকদের এমন নিঃস্বার্থ ভালোবাসা থাকলে সকালের বাংলাদেশ সবসময় ভক্তদের নিত্য নতুন সব আয়োজন উপহার দিতে পারবে বলে প্রত্যাশা অনুষ্ঠানটির কলাকৌশলীদের। আমরা একটু ঘটা করে অভিনন্দন জানাই তাহনিকে। হ্যাঁ, আমরা এখন অভিনন্দন জানিয়ে দিচ্ছি যে তাহনি খুব মানে অভিনন্দন। এবং আপনি আমাদেরকে ছবি পাঠিয়েছেন, তাতে আমরা যতটুকু আন্তরিকভাবে খুশি হয়েছিলাম, আপনি যখন আমাদের বিজয়ী হলেন নিশ্চয়ই আপনার এবং আমাদের খুশির মাত্রা একই রকম ছিল, বা এরকমই, তাই না? এবং আমি জাস্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে যে দর্শক আপনারা কিন্তু চাইলে তাহানির মতো আমাদের এখানে আসতে পারেন। কিভাবে? আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ছবি তুলে পাঠাতে পারেন ফেসবুকে, সকালবেলার ছবি বা সূর্যোদয়ের ছবি, এবং ছবির জন্য রেজলিউশন ভালো হয়, একটা না, আপনি চাইলে অনেকগুলো ছবি কিন্তু আমাদেরকে পাঠাতে পারেন। আপনার ডিএসএলআর কিংবা ডিজিটাল ক্যামেরাতে আপনি কিন্তু আমাদেরকে ছবি পাঠাতে পারেন। আমাদেরকে ছবি পাঠানোর জন্য ফেসবুককে বেছে নেবেন, যেটা বললাম www.facebook.com/সকালের বাংলাদেশ। এখানে আপনি আমাদেরকে ট্যাগ করতেও পারেন, অথবা ইনবক্সেও কিন্তু পাঠাতে পারেন আপনার ছবি। হ্যাঁ, আমার মনে হয় ইনবক্সে পাঠালে বেশি ভালো হয়, কারণ আপনি যদি পেজে পাঠিয়ে দেন তাহলে আগে থেকে সবাই দেখে ফেলবে। তার থেকে বেটার কিন্তু ইনবক্স করা। আর একটুখানি আমি আরেকটু নক করে দেই, যেহেতু আজমির বলেও ফেললো, তবু আমি বলে দিচ্ছি, যেহেতু আমাদের জুন মাস কিন্তু শুরু হয়ে গেছে, জুন মাসের আজকে 2 তারিখ, তো এই মাসের কিন্তু আবার কাউন্ট করার সময়টা শুরু হয়ে গেল, আবার যাচাই বাছাই শুরু হয়ে যাবে। সুতরাং একদম সুন্দর করে মনের মতন করে সকালবেলার ছবি তুলে পাঠিয়ে দিন আমাদেরকে। আর আজকে আমরা গতকালও একটা ছবি দেখিয়েছি, যেহেতু বললাম নতুন মাস শুরু হয়েছে, নতুন মাসে আবার একটা একটা করে ছবি দেখাচ্ছি। সো আজকে দিনেও তাই করছি। আজ যে ছবিটি আমরা দেখাবো সেটা পদ্মার পাড় থেকে তুলে পাঠিয়েছে রুনা লায়লা।
রুনা লায়লার চোখে আমরা দেখে নিলাম আজকের পদ্মার পাড়ের সকালবেলা। সেটাই, এবং মানে শুধুমাত্র বঙ্গোপসাগরই হতে হবে ব্যাপারটা এমন না না, যে না, কোনো অবশ্যই জায়গার নয়। সকালবেলায় কিন্তু একদম। আমাকে অনেক মুগ্ধ সকালবেলা করে। মানেই হচ্ছে সব জায়গার একদম পরতে পরতে সুন্দর বেছানো। সেটাই। তো যেখান থেকে খুশি সেখান থেকে তুলে আমাদেরকে পাঠিয়ে দিন। এবার একটুখানি আমরা না ইয়েতে ফিরি, পত্রিকাতে। হ্যাঁ, শিরোনাম কি কি করেছে আমাদের সংবাদপত্রগুলো, সেগুলো জানিয়ে দিচ্ছি। শুরুতে আমি শুরু করব, প্রথম আলো রয়েছে আমার হাতে, আমি শুরু করছি। আচ্ছা, প্রথম আলো যেটা করেছে শিরোনাম সেটা হচ্ছে দলীয় হানাহানিতে দিশেহারা আওয়ামী লীগ, যেহেতু বিরোধী পক্ষ নেই তাই এখন নিজেরাই নিজেদের প্রতিপক্ষ। তারা জানেন পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু করবে না, ফলে কারো মনে ভয় ডর নেই। এটা বলেছে হাফিজ উদ্দিন খান। আচ্ছা, এটা ছিল শুরুতেই একদম হার্ড পলিটিক্যাল নিউজ দিয়ে শুরু করলাম। এরপরে যেটা হচ্ছে একের পর এক দাঁত হারাচ্ছে প্রতিরোধক যন্ত্র। আচ্ছা, এরপরে যেটা বলছে জামায়াতের বিচার হবে কিনা বলার এখতিয়ার ট্রাইব্যুনালের, বর্তমান আইনমন্ত্রীর সঙ্গে ভিন্নমত সাবেক আইনমন্ত্রীর। আচ্ছা, দুই আইনমন্ত্রীর বাকবিতণ্ডা এটা। এই তো, আর পরের গুলোতে চলে যাই, তুমি দেখো কি দৈনিক আছে। যুগান্তর আছে আমার হাতে, এবং এখানে রয়েছে সীমান্ত এখনো থমথমে, মিয়ানমারের সাথে নিরাপত্তা সংলাপ চায় বাংলাদেশ। ঘটনাটাকে গুরুত্বের সাথে প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। এছাড়া শুধুমাত্র পে অর্ডারে 300 কোটি টাকার জালিয়াতি, বেসিক ব্যাংকের একটি জালিয়াতির কথা এখানে পূর্ণাঙ্গভাবে দেয়া আছে। এবং খেলা প্রসঙ্গ হচ্ছে গিয়ে আইপিএল, চ্যাম্পিয়ন হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আমি খেলার খবরের জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, আর পড়তে না, চাও আরো কিছু? আচ্ছা, আমার কাছে এখন দৈনিক ইত্তেফাক রয়েছে। ইত্তেফাক শুরুতেই যেটা করেছে সেটা হচ্ছে বঙ্গোপসাগরে মিয়ানমারের 3 যুদ্ধ জাহাজ। খালি ভয়ের সব খবর দিচ্ছে আমাদের সংবাদপত্রগুলো। এরপর নিচে করেছে নূর হুসেইনের টাকায় ফ্ল্যাট কেনেন আরিফ। আচ্ছা, এটা নারায়ণগঞ্জের 7 খুন নিয়ে বলছে। তার পাশে যেটা রয়েছে ডান দিকে রাতের ঢাকা, এটা কি কি বলছে, চেহারাটাই যায় বদলে। আচ্ছা, এটা হচ্ছে তিলোত্তমা ঢাকার রাতের বেলার রূপ দেখাচ্ছে সম্ভবত দৈনিক ইত্তেফাক, যেহেতু আমি শিওর না, কারণ ভেতরের ডিটেইল আমি পড়িনি, কিন্তু মনে হচ্ছে রাতের ঢাকা যখন লিখেছে রাতের ঢাকার বর্ণনাই দিয়েছে আর কি। আচ্ছা এই তো। আচ্ছা, তাহলে দৈনিক সমকাল যে যা কিছু লিখেছে তাদের মধ্যে রয়েছে, তার মধ্যে ক্রেতারা প্রতারিত এরকম একটি কথা লিখেছে, এবং সচিত্র প্রতিবেদনে এখানে লেখা আছে ফরমালিন মুক্ত ঘোষিত 11 বাজারেও ফরমালিন পরীক্ষা হয় না, মেশিন ফেরত চেয়েছে এফবিসিসিআই, এবং 7 কোটি টাকাই যাচ্ছে ড্রেনে, এরকম একটি প্রতিবেদন করেছে সচিত্র প্রতিবেদন। এটিও কি নিয়ে এই যে বলছে বলতে দেখা পারবে? যাচ্ছে এখানে পানি নিষ্কাশনের জন্য রাজধানীর হাজারীবাগের একটি এলাকার ছবি এখানে দেওয়া হয়েছে, আচ্ছা, এবং ডিটেইলটা এর ভিতরে রয়েছে। এছাড়া শ্বাসরুদ্ধ ফাইনালে কলকাতার জয়। এবং আরেকটা ছোট্ট খবর, সেটা হচ্ছে মানে খবরটি বড়, ছোট্ট করে জানিয়ে দিচ্ছি, জিহাদ চৌধুরী সব জানেন, এটা হচ্ছে একরাম হত্যা মামলা। হ্যাঁ, হত্যা মামলা। আচ্ছা, আমার কাছে এই এই তো, পর্যন্তই ছিল। হ্যাঁ, সেটাই মোটামুটি ভাবে জানিয়ে দিলাম আমাদের সংবাদপত্রগুলো কি শিরোনাম করেছে আমাদের দর্শকদের। আরও ছিল, আসলে আমাদের সময় স্বল্পতা, তো তাই জন্য সবগুলো শিরোনাম হয়তো পড়ে শোনাতে পারি না। হ্যাঁ, মোটা দাগের গুলো ওপরে যেগুলো যেগুলো ছিল সেগুলোই পড়ে শোনালাম আপনাদের। যাই হোক, একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেল আমাদের আজকে দিনের প্রথম বিরতি সকালের আয়োজনের। কেউ কোথাও যাবেন না, সাথেই থাকুন, কিছুক্ষণের মধ্যেই ফিরছি। বিরতির পরে আরও একবার স্বাগত আমাদের সাথে আমাদের সকালবেলার আয়োজনে, সকালের বাংলাদেশে একদম মানে বৃষ্টির দিনে। বৃষ্টির সকালবেলা। আচ্ছা, যাওয়ার আগে আমি যদিও উল্লেখ করে যাইনি, তবু এটা আমাদের একদম রোজকার নিয়ম হয়ে গেছে যে আমাদের প্রথম বিরতির পরেই আমরা আমাদের অতিথিকে নিয়ে ফিরি। আর যেহেতু আজকে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, এখন অবশ্য স্টুডিওতে বসে আছি, জানি না বর্ষা হচ্ছে কিনা, বাইরে আসার সময় ছিল, তবে যেহেতু আমি আর আজমির অনেক কথা বলছিলাম বৃষ্টি নিয়ে, তাই জন্য আমরা একদম আজকের দিনটা বৃষ্টির মধ্যেই যাপন করতে চাই। এবং আমাদের আজকে সাথে কিন্তু বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এখনো হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো আমরা আজকে যাকে সাথে নিয়ে ফিরেছি তিনি আমাদের যে যাপন করার কথাটা বলছিলাম, বর্ষা যাপন করাবেন এখানে বসে, আমরা আবৃত্তি শুনবো বর্ষার। আমাদের সাথে রয়েছেন নাইলা তারান্নুম চৌধুরী, উনি একটু পরে বলি, আগে আলাপটা করিয়ে দিই। আমন্ত্রণ ম্যাম আপনাকে আমাদের সাথে। শুভ সকাল। শুভ সকাল।
আচ্ছা, আজকে এমনি শুরুতেই একটা প্রশ্ন ছোট্ট মতন করে করি। সকালবেলায় ওঠার অভ্যাস আছে, যেহেতু আপনি শিল্পী, হ্যাঁ, অনেক সকালে উঠি। অনেক সকালে ওঠেন। আচ্ছা, তাহলে আলাদা করে আর আমাদের জন্য আজকে কষ্ট করে উঠতে হয়নি। বৃষ্টি আজকে তো আরো ভালো লেগেছে। আচ্ছা, আচ্ছা। অনেক বৃষ্টি পড়ছিল সকালবেলায়। আচ্ছা, আমরা একটু দর্শককে একটু জানিয়ে নিই যে আমাদের সামনে যিনি যে অতিথি আছেন, হ্যাঁ। তিনি একাধারে আবৃত্তি করতে খুব পছন্দ করেন এবং আবৃত্তিকার, এবং তিনি কিন্তু একজন অভিনয় শিল্পীও। সো আশা করছি যে ওনার কাছ থেকে আমরা আজকে বৃষ্টির কথা আপনি বারবার শুনছিলেন, আজকে আমরা বৃষ্টির কবিতা শুনবো। হ্যাঁ, অবশ্যই আমি করব। আর হচ্ছে যে বর্ষা আমার নিজেরও ভীষণ পছন্দের একটা ঋতু। আর আমার জানা মতে রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় ছিল হচ্ছে বর্ষা। বর্ষাকাল, আচ্ছা। হ্যাঁ, আমার মনে হয় অনেক কবি সাহিত্যিকদেরই বর্ষা, কারণ মানে বর্ষা রবীন্দ্রনাথের এমন একটা- সবচেয়ে বেশি প্রিয় ছিল যে আচ্ছা। বর্ষা ঋতুটা। এটা আর এমন তুমি একটা যেটা বললে ঋতু তাই। যেটা একদম সুখ দুঃখ মিশ্রিত, বা কখন মন উদাস করে দেয়, কখন মন ভালো করে দেয়, অন্যরকম অদ্ভুত একটা আসলে একটা- বর্ষা, হ্যাঁ। সেটাই। তো আমরা একটা কাজ করলে কেমন হয়, শুরুতে একটা বর্ষার কবিতা দিয়ে শুরু করি, হ্যাঁ, একটা বৃষ্টির অবশ্যই। কবিতা। আজকে পুরোটা সময় জুড়েই বর্ষাই ঠিক শুনবো। আছে, আমি শুরুটা করছি। কি দিয়ে করছেন? আমি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করছি। আচ্ছা, আমরা ছোটবেলায় যে একটু ছোটবেলায় ফিরে যাই, আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে? অবশ্যই। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঢং ঢং। ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াতে সে না যায় লেখা জোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে উঠে সৃষ্টি উঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে সুরানী দুরানির কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। দর্শী ছেলে গল্প শুনে একেবারে চুপ, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবেই কার সে কথা। সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা। 3 কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে। কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বাহ, অপূর্ব। অপূর্ব। সেটাই, আমরা একদম সেই আসলে বর্ষা রবীন্দ্রনাথের বৃষ্টি- মানে বলার ধরনই আলাদা। ওনার চিন্তা করার ধরন, প্রকাশ করার মানে ধরন মনে খুব হচ্ছে আলাদা। আমার কথাটাই যেন বলছেন। বলছে। আর এটা শুনতে শুনতে আমার সেই মনে হচ্ছিল, ছোটবেলায় তো অবশ্যই এটা পড়েছি, ফিরে গেলাম, আর এই একই কবিতার মধ্যে সুয়োরানী দুয়োরানীর গল্প, হ্যাঁ, অর্থাৎ সেই ঠাকুরমার ঝুলি, ঠাকুরমার সেই ঝুলির ছোটবেলাতে, কথা, হ্যাঁ, সব চলে এসছে। সেটা একদম সবকিছু উপমা হয়ে এবং এখানে কমন চলে দুটি এসছে। লাইন, বৃষ্টি পড়ে টাপুর টাপুর টুপুর, টুপুর, নদে নদে এলো এলো বান। বান। নদে এলো বান। সেটাই সেটাই। আমাদেরকে একদম ছেলেবেলায় নিয়ে গিয়েছিলেন, এবং আমার মনে হয় দর্শক যারা রয়েছেন তাদেরও ভালো লাগছে, তারা খুব সুন্দর করে
মনোযোগ দিয়ে আমাদের কথা এবং আমাদের আপনার কবিতা আবৃত্তি শুনছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো আপনি বললেনই, এছাড়াও যত কবি আছে সবাই কিন্তু বৃষ্টিকে নিয়ে লিখেছে, সবাই লিখেছেন এবং বর্ষা কম বেশি সবারই প্রিয়। এবং আমাদের এখনকার যারা কবি তাদের মধ্যেও কেউ কেউ লিখেছেন, হেলাল হাফিজ লিখেছেন বৃষ্টিকে নিয়ে, বা অন্যান্য যারা। এছাড়া আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ছাড়া আপনার আর কোন কবিতা পছন্দ? আমি অনেক করি কবিতাটা, এবং আমার ভীষণই ভালো লাগে জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা। অসাধারণ একটি কবিতা। হ্যাঁ, এটা আমারও ভীষণ পছন্দের। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের সময়টা বা উচ্চ মাধ্যমিকের সময়টা খুব একটা কম অন্যরকম। আমি মানুষ যার তৈরিও এই করেছিলাম, কবিতা মানে আমি পছন্দ নয়। এটা পছন্দ করেছিলাম ঠিক আমি কলেজে পড়ি তখন, উচ্চ মাধ্যমিক, ওই সময় এক্স্যাক্টলি আমারও তাই। মানে ওই সময় মনে হয় আমাদের সমসাময়িক বা আগে পরে একই, তো মানে সাইকোলজি তো একই রকম কাজ করে মোরালেস। খুব কম মানুষ রয়েছে মেঘবালিকা যার পড়া হয়নি বা পছন্দ করেন না। সবারই পছন্দের একটি কবিতা। আমরা শুনবো আজকে মেঘবালিকা, তবে তার আগে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। দর্শক, একটা বিরতির সময় হয়ে গেল, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক দেখছেন সকালের বাংলাদেশ, এবং অতিথি পর্বে আজকের অতিথি নাইলা তারান্নুম চৌধুরী আমাদের সাথেই আছেন, কথা বলবো তার সাথে। আপা, আমরা কবিতা শুনছিলাম, আসলে আপনাকে কাছে পেয়ে আরো কবিতা শুনতে ইচ্ছে করছে, কিন্তু কবিতাটা বর্ষার কবিতাতে যাওয়ার আগে আপনি এত সুন্দর করে আসলে আমাদের সামনে কবিতা উপস্থাপন করলেন, একটু জানতে ইচ্ছে করছে যে আপনি কবিতা কবে থেকে আবৃত্তি করছেন? আমি মোটামুটি ছোটবেলা থেকেই, আমি 90-তে এসএসসি পরীক্ষা দিয়েই কণ্ঠশীলনে ভর্তি হই, এবং দীর্ঘ 17 বছর ছিলাম কি মনের দিক দিয়ে এখনো আছি। তারপর 2008-এ আমি চলে যাই নাগরিক নাট্য সম্প্রদায়। আমি এখন মঞ্চে নাটক করছি, কাজ করছি, আর আবৃত্তি তো করছি। আচ্ছা, নাটক নিয়ে বরং আমরা একটু, না আবৃত্তি নিয়ে যেহেতু আরো কথা বলবো বা শুনলাম, নাটক নিয়ে একটু শুনি, কি করছেন, কোথায় আমি নাগরিক নাট্য সম্প্রদায় আছি। এখন আমি নাটক করছি হচ্ছে আতাউর রহমানের নির্দেশনায় রক্তকরবী। আগে আমাদের এই নাটকটা আসলে আমার প্রিয় মানুষ, আমার গুরু যিনি খালিদ খান, কিছুদিন আগে আমরা হারিয়েছি তাকে। তো আমাকে মঞ্চে উনিই নিয়ে আসেন প্রথম। ইবসেনের ডলস হাউস দিয়ে আমার যাত্রা শুরু, নোরা ক্যারেক্টারটা দিয়ে। তারপরে আমি যুবদার বলাতেই আমি নাগরিকে, এবং আতাউর রহমান আমাকে নাগরিকে নিয়ে ওই রক্তকরবীটা আমি এখন নন্দিনীর ক্যারেক্টারটা করছি, যেটা আমার মনে হয় মঞ্চের প্রতিটা মেয়ের পছন্দের এবং প্রিয় একটা চরিত্র। আর অপেক্ষমান করছি আমরা, এটা আমরা মিশরে নিয়েছি, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে গিয়েছি, মিশরে গিয়েছি, নেপালে গিয়েছি, প্রায় 47টা কান্ট্রি গিয়েছিল মঞ্চ করতে গিয়ে। হ্যাঁ, মঞ্চ অপেক্ষমান নাটকটি, এটা সৈয়দ শামসুল হকের নির্দেশনায়। এটা আছে হচ্ছে পান্থশারিয়ার, আমি আর আতাউর রহমান, 3 জন। আচ্ছা, আপু শুধু মঞ্চই করেন না, টেলিভিশনেও কাজ করি আমি। আচ্ছা, কাকলি আপু, আমার মনে হয় দর্শকদের একটু বলে দেই, কাকলি বলে, তিনি কাকলি বললে সবাই চেনে, আমরা একদম ভালো নামটা বলে দিচ্ছি, নাইলা তারান্নুম চৌধুরী, কিন্তু আমার মুখ থেকেও বেরিয়ে গেল কাকলি আপু। কাকলি বললে সবাই তাকে কাকলি বলেই চেনে। হ্যাঁ, আজকে কিছু বলছিলে। আমরা আরো কথা বলবো। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব নিউজ স্টুডিওতে, সেখানে রয়েছে সহকর্মী তানভীর, জানাবেন এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। তানভীর, শুভ সকাল। আজমের, শুভ সকাল, এবং সেই সাথে জানাচ্ছি বৃষ্টি স্নাত সকালের শুভেচ্ছা। দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বিজিবির নিহত সদস্য মিজানুরের প্রথম নামাজে জানাজা হবে আজ সকালে নাইক্ষ্যংছড়ির 31 বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে। জানাজা শেষে মিজানুরের মরদেহ পাঠানো হবে গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে, সেখানেই দাফন করা হবে তাকে। এর আগে রোববার সকালে মিজানুরের মরদেহ লেম্বুছড়ি ক্যাম্পে নিয়ে আসে বিজিবি সদস্যরা। দুপুর 1:30টায় মরদেহ লেম্বুছড়ি থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। গত বুধবার মিয়ানমার সীমান্তে বিজিবির গুলিতে নিহত হন মিজানুর। এদিকে কুমিল্লার দেবিদ্বারে
এদিকে কুমিল্লার দেবিদ্বারে মিজানুরের মরদেহ দাফনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল 10টায় তার মরদেহ কুমিল্লায় নেওয়ার কথা রয়েছে। সকাল 9:30টায় হেলিকপ্টার যোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনার 6ঘরিয়া মাঠে মিজানুর রহমানের মরদেহ আনা হবে। সেখানে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর সশস্ত্র বাহিনীর গাড়িতে করে নেওয়া হবে তার গ্রামের বাড়ি ভ্যানগরে। দুপুরে ভৈসরকুট ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মিজানুরকে দাফন করা হবে। ফেনীতে একরাম হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ফুলগাজী উপজেলায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। সকাল থেকে উপজেলায় যানবাহন চলাচল বন্ধ আছে। এদিকে এই হত্যা মামলায় গ্রেফতার ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি শিবলু এবং যুবলীগ কর্মী জাহিদের দ্বিতীয় দফা রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ থেকে ভারতের 29তম রাজ্য হিসেবে আনুষ্ঠানিক কাজ শুরু করতে যাচ্ছে তেলেঙ্গানা। আর এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন কে চন্দ্রশেখর রাও। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা TRS প্রধান হিসেবেই সরকার গঠন করতে যাচ্ছেন তিনি। কিছুক্ষণ পর রাজভবনে শপথ নেওয়ার কথা রয়েছে তার সাথে মন্ত্রিসভার 12 থেকে 15 জন সদস্যও শপথ নিতে পারেন। তীব্র টানাপোড়েন, বিক্ষোভ ও হট্টগোলের পর লোকসভা ও রাজ্যসভায় পাশ হয় তেলেঙ্গানা বিল। এতে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা ও সীমান্ধ্র নামে দুটি রাজ্য গঠিত হয়। যুক্তরাষ্ট্রের সাথে বন্দি বিনিময়ের ঘটনাকে বিশাল বিজয় বলে অভিহিত করেছেন আফগানিস্তানের তালেবান প্রধান মোল্লা ওমর। শনিবার মার্কিন সেনা সদস্য সার্জেন্ট বোয়ে বার্গডালকে মুক্ত করার বিনিময়ে 5 তালেবান জঙ্গিকে মুক্তি দিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। এরপরই রোববার মোল্লা ওমর এক বিবৃতিতে গোটা আফগান মুসলিম জাতিকে অভিনন্দন জানান। একে যুগান্তকারী বিজয় হিসেবে উল্লেখ করেন তিনি। গুয়ান্তানামো বে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর 5 জন তালেবান নেতাকে মধ্যস্থতাকারী দেশ কাতারের হাতে তুলে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেনা সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে থাইল্যান্ডে। বিক্ষোভ থেকে আটক করা হয় অন্তত 10 জনকে। তাদের সামরিক আদালতে বিচার করা হবে বলে জানিয়েছে সেনা সরকার। রেড সানডে গ্রুপ নামে একটি ফেসবুক পেজ থেকে সেনা সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। সেনাবাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করে ব্যাংককের টার্মিনাল 21 পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করে অনেক তরুণ তরুণী। এর আগে 6000 সেনার পাশাপাশি রোববার সকাল থেকে পুলিশের অতিরিক্ত সদস্য নামানো হয় রাজধানীতে। কিংস 11 পাঞ্জাবকে 3 উইকেটে হারিয়ে সপ্তম আসরের শিরোপা জিতে নিল কলকাতা নাইট রাইডার্স। আর প্রথমবার ফাইনালে খেলেও শিরোপা জেতা হলো না কিংস 11 পাঞ্জাবের। বেঙ্গালুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটাও খুব একটা ভালো হয়নি প্রীতি জিন্তার দলের। তৃতীয় উইকেটে মানান ভোরা ও ঋদ্ধিমান সাহা 129 রানের জুটি করেন। 55 বলে 8টি ছক্কায় 115 রান করে অপরাজিত থাকেন ঋদ্ধিমান। প্রথম শিরোপার জন্য 199 রানের পুঁজি গড়ে পাঞ্জাব। জবাবে দলীয় স্কোর 6 রেখে প্যাভিলিয়নে ফেরেন রবিন উথাপ্পা। 59 রানে গম্ভীরের বিদায়ে সেই লক্ষ্য আরও কঠিন হয়ে পড়ে। তবে মনীষ পাণ্ডের 50 বলে 94 রানের ইনিংসে জয় নিশ্চিত হয় শাহরুখের দলের। কলকাতার 3 মৌসুমের মধ্যে দুবার শিরোপা জয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন সাকিব। Well, 2 times in 3 years, can't feel better. There was last 3 overs and we lost a bit of wickets. We lost Tando and Umesh. So we are under a bit of pressure, but the way Piyush batted and finished off the game, it was amazing. এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে আজমিরের কাছে। আজমির, ধন্যবাদ জানাচ্ছি তোমাকে তানভীর আহমেদ। আমরা আবারও আড্ডাতে চলে যাব। হ্যাঁ, একদম কবিতার আমেজ আমাদের কানে লেগেছিল। একদম বৃষ্টিরও আমেজও, হ্যাঁ, বৃষ্টির অবশ্যই। শব্দ আর আপনার কবিতা আবৃত্তির একটা শব্দ। আমরা আপা বলছিলেন যখন নিউজ চলছিল আমাদের কাছে যে আপনি একটা কবিতার কথা বলছিলেন। হ্যাঁ, মেঘবালিকা খুব পছন্দের, ওটাই শুনবো। ওই কবিতাটা প্লিজ। কথা ওটা শুনবো। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর ও সব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে। সে বলল
সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গাঁয়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়। মিলিয়ে গেল দূরে কোথায়? দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজিয়ে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্যে? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে, তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন, মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটাও খাতা শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, আজীবনের লেখার ওপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা, কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, নদীর পরে, মাঠের পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায় না, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। বাহ, এটা যে শেষ হয়ে গেল, মানে এমন ভাবে ডুবেছিলাম আমরা, শেষ হয়ে গেল। এবং কিছু কিছু ব্যাপার থাকে শেষটা মেনে নেওয়া যায় না, মেনে নিতে পারলাম না, মানে মনে হচ্ছিল যে আরো পাষাণের মতো। কবি যে এত সুন্দর, আসলে কবিরাই পারেন। মানে অদ্ভুত কথাগুলো কিভাবে, মানে নিজের, মানে আমার পড়তে গিয়ে আমি মিশে যাই, এতটাই ভালো লাগে। এতটা ভালো লিখেছেন তো অবশ্যই খুব ভালো আবৃত্তিও আপনি করেছেন, প্রশংসা। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে দর্শক, আমার তো, আমি যেরকম, মানে আমি জানি না ক্যামেরা তখন আমার দিকে ছিল কিনা, মানে আমি এভাবে তাকিয়েছিলাম, বুঝতে পারিনি কখন শেষ হয়ে গেল, মানে দুম করে শেষ হয়ে গেল। আর এটা এত পছন্দের কবিতা, তখন থেকে বলছিলাম যাকে আজকে যেহেতু বর্ষার কথা হচ্ছে, বৃষ্টির কথা হচ্ছে, এরকম একটা দিনে সামি সাথে থাকবে না, হতে পারে? একটু জেনে নেই সামি কোথায় আছে, ও কি দেখাতে চাইছে বা জানাতে চাইছে আমাদের। সামি, তুমি কোথায় রয়েছো? শুনতে পাচ্ছ কিনা আমার কথা? টিনা, তোমার কথা আমি শুনতে পেয়েছি। আমি কোথায় আছি সে কথা বলার আগে একটি আফসোসের কথা বলতে চাই, তা হচ্ছে আমি মনে করেছিলাম
তোমরা হয়তো অর্থাৎ তুমি এবং আজমির হয়তো আমার প্রতি আহ্বান জানাবে এই বৃষ্টি ভেজা সকালে তুমি চলে এসো না। তবে আফসোস এই মুহূর্তে আমি করছি না, কারণটি হচ্ছে যে আমি জানি তোমরা খুব ভালো সময় কাটাচ্ছ এই মুহূর্তে স্টুডিওতে, কিন্তু বৃষ্টিকে একেবারে প্রকৃতির কাছাকাছি থেকে উপভোগ করা যে কাজটি সেটি কিন্তু আমি করছি। একটা সময় আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট যারা ছিলাম তাদের কাছে খুব কমন একটি ট্রান্সলেশন ছিল, তা হচ্ছে ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। অর্থাৎ ছোটবেলা থেকে আমাদের মাথায় গেঁথেই দেয়া হতো ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত, এবং বৃষ্টিকে উপভোগ করার জন্য খুব কাছাকাছি অবস্থান থেকে আমি এই মুহূর্তে চলে এসেছি ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে। এবং ওই যে বুড়িগঙ্গা ঢাকার তীরে অবস্থিত এই কথাটি কিন্তু দিনে দিনে সঠিক হয়ে যাচ্ছে, অর্থাৎ ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত নয়, বুড়িগঙ্গা ঢাকার তীরে অবস্থিত। কিন্তু যে জায়গাটিতে আমি এসেছি, আমি যদি একটু ভিউটি তোমাদেরকে দেখাই, তা হচ্ছে অত্যন্ত সুন্দর একটি ভিউ, এবং বৃষ্টির সময়টাতে এই জায়গাটা অত্যন্ত সুন্দর হয়ে যায়, এবং সানি ওয়েদার নয়, একটু মেঘলা ওয়েদার, এবং এই জায়গাটিতে পেছনে অনেকগুলো নৌকা চলছে, এবং প্রকৃতির একেবারে কাছাকাছি থেকে যে বৃষ্টি উপভোগ করার ব্যাপারটি, সেই ব্যাপারটি আমি কিছুক্ষণ আগে উপভোগ করে ফেলেছি। এই মুহূর্তে বৃষ্টি খানিকটা কম রয়েছে, কিন্তু ওই যে বৃষ্টির যে একটি আমেজ, সেই আমেজটা কিন্তু এখনও বলবৎ আছে। এবং মজার একটি ব্যাপার আমি যদি শেয়ার করতে চাই, তা হচ্ছে বুড়িগঙ্গা নিয়ে অনেকেই অনেক কথা বলে যে বুড়িগঙ্গার যে পানি দূষিত পানি, কালো পানি, কিন্তু আমি এই জায়গাটায় যে পানি দেখছি অনেকটাই কিন্তু স্বচ্ছ পানি। কারণ এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে আগামীতে কিন্তু আরও যা দেখা যাবে যে ওই যে দূষিত যে পানিগুলো আছে সেই পানিগুলো সরে যাবে, নতুন পানি আসবে। অর্থাৎ এই জায়গাগুলো বৃষ্টির ফলে কিন্তু এক অন্য অপরূপ রূপে সাজে। এবং পেছনের যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেই জায়গাগুলো তো নৌকো চলছে, এবং এখানকার মানুষ যারা আছেন তারা কিন্তু নৌকো দিয়েই চলাফেরা করে থাকেন, এবং আশেপাশে বেশ কিছু গাছও রয়েছে। আমার পেছনে আমি যদি একটু আসতে চাই, এই জায়গাটিতে একটি কদম ফুল গাছ রয়েছে, এবং এই যে আমাদের দর্শকরা যদি দেখতে চান কদম ফুল গাছ, এবং এখন কিন্তু কদম ফুল গাছ তার রূপে সাজেনি, তার রঙে সাজেনি। আগামী কয়দিনের মধ্যেই এই গাছটি তার রং এবং রূপে সেজে যাবে অবশ্যই। এবং বুড়িগঙ্গার তীরের ব্যাপারে যদি আমি একটি কথা বলতে চাই, এখন বুড়িগঙ্গার যে পরিচর্যা তা কিন্তু করা হয় না, কিন্তু একটা সময় ছিল বুড়িগঙ্গাকে কিন্তু দূর থেকে দেখলে অনেকটা ভেনিসের মতোই মনে হতো। এবং অনেক দার্শনিক যারা ছিলেন, যারা এই বাংলায় এসেছিলেন, তারা বলতেন যে বুড়িগঙ্গাকে দেখতে অনেকটা ভেনিসের মতোই দেখা যায় এই সময়গুলোতে। এবং আরও একটি ব্যাপার, যে রাতের বেলা যে ব্যাপারটি ঘটতো তা হচ্ছে মুঘল আমলের যে সম্রাটরা ছিলেন অথবা তার পরবর্তীতে যে সুবাদাররা বাংলাদেশে এসেছিলেন তাদেরকে আমরা দেখতে পেতাম না, আমি অবশ্যই দেখিনি, তবে ইতিহাসের বইগুলো পড়লে জানা যায় যে বুড়িগঙ্গার তীরটা কিন্তু অপরূপ সৌন্দর্যে সাজানো হতো এবং এখানে আলোকসজ্জা করা হতো। এখন এমন একটি ব্যাপার ঘটেছে যে সেই জায়গাগুলো থেকে কিন্তু আমরা অনেকটা দূরে সরে এসেছি, কিন্তু তারপরও এমনও কিছু জায়গা রয়েছে বুড়িগঙ্গার তীরে, অত্যন্ত বড় একটি নদী বুড়িগঙ্গা, এবং এই জায়গাগুলোতে যে ব্যাপারটি আছে তা হচ্ছে যে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে প্রকৃতির খুব কাছাকাছি থেকে প্রকৃতিকে উপভোগ করা যায়, বৃষ্টিকে উপভোগ করা যায়। এবং পেছনে কিছু বসতিও গড়ে উঠেছে, এবং আমরা যে জিনিসগুলো আসলে বলি যে বসতির ফলে বুড়িগঙ্গা ভরাট হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো এখনও ভরাট হয়নি। এবং অনেকেই কিন্তু যারা রয়েছেন ঢাকা শহরে খানিকটা প্রকৃতির স্বাদ পেতে চান এবং খানিকটা প্রকৃতিকে উপভোগ করতে চান, তারা চলে আসতে পারেন এই জায়গাগুলোতে, ঠিক যেমনটা আমি চলে এসেছি। আফসোসের জায়গাটা আমার ছিল, কিন্তু আফসোসের জায়গাটা এখন আর নেই টিনা এবং আজমির, কারণ আমি বুড়িগঙ্গার তীরে এসেছি বৃষ্টি উপভোগ করার জন্য। এই জায়গাটাতে বৃষ্টির যে সময়টা ঘটে সে সময়টা অনেকে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য, অর্থাৎ বৃষ্টি যেন মাথার উপর না পড়ে, জ্বর যেন না আসে, সেই জন্য অনেকে নিরাপদ আশ্রয়ে নেন। এই জায়গায় একজন বয়োজ্যেষ্ঠ সদস্যকে দেখতে পাচ্ছিলাম যিনি নিরাপদ আশ্রয় নিচ্ছিলেন। ওস্তাদ, কী অবস্থা আপনার? উনি এই মুহূর্তে একটু নার্ভাস আছেন কিনা জানি না, আমি এই মুহূর্তে নার্ভাস আছি ওনার সামনে এসে। ওস্তাদ, এটা কি আপনার চলবে? না, ওনার আসলে এটা চলবে না, উনি আমাকে দেখে ভয় পাচ্ছেন। এটা কি চলবে? এটা হ্যাঁ, এইটা চলছে ওনার, এটা উনি নিচ্ছেন আমার কাছ থেকে। অর্থাৎ এতক্ষণ উনি বৃষ্টি উপভোগ করছিলেন, এখন উনি খানিকটা খাদ্য গ্রহণ করবেন। সুতরাং উনি খাদ্য গ্রহণ করছেন, উনি খাদ্য গ্রহণ করবেন। আমি এই মুহূর্তে যে কাজটা করি, আমি একটু আমি ওনাকে খাদ্য গ্রহণ করাচ্ছি। উনি সামনে থেকে আসছেন, মানে আমার সামনের দিকে আসছেন, অর্থাৎ আমার সঙ্গে খানিকটা ভাব জমতে পারে আর কি। আমি কিন্তু খানিকটা নার্ভাস, উনি আবার সামনের দিকে আগাচ্ছেন। যাই হোক, টিনা, আজমির, এখান থেকে এই ছিল
সর্বশেষ পরিস্থিতি এবং বৃষ্টির উপভোগের যে কথাটি আমি বলছিলাম, আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি তা হচ্ছে এই বৃষ্টি ভেজা সকালে তোমরা দুজন চলে আসো এই জায়গাটা, ঝটপট অনুষ্ঠান শেষ করি। সামি ধন্যবাদ। আমি তো আসলে কি বলবো, একদমই স্পিচলেস হয়ে গেছি। তুমি ওই যে গঙ্গার কথা বলছিলে, বুড়ি গঙ্গার কথা বলছিলে, পরে কে কোথা থেকে পেয়ে গেলে আমি জানি না, মানে একদমই আমি শুধু কোথা সামির থেকে উদ্দেশ্যে পেয়ে একটা গেলে। কথা বলবো হ্যাঁ। যে বানর মহাশয় এটাকে প্রশ্রয় দিলে কিন্তু মাথায় উঠতে পারে। আমি ভয় পাচ্ছিলাম ওকে চট্টর না মেরে বসে। সেটাই, তুমি একটু সাবধানে থাকো সামি। দেখতে পাচ্ছিলাম, আমার মনে হচ্ছে চট্টর মেরে ও কলা সাথে চট না একটা মেরে ফেলে। মানে বানর তো, মানুষ তো হ্যাঁ, না। কিন্তু পোষ মেনে গেছে। হ্যাঁ, স্বামীকে পছন্দ হয়েছে, স্বামী একদম পোষ মেনে গেছে, ওকে চট্টর মারে নাই। কিন্তু আমরা ওই যে ওখানে নৌকা দেখছিলাম, আর এখানে বসে কাকুলি আপু আমাদের সোনার তরীর কথা বলছিলেন, হ্যাঁ। সেটাও আমার শুনবো। ওই যে তবে ওটা মনে হচ্ছিল কদম ফুলের কথা বললো না, হ্যাঁ, মানে গানটা, বাদল বাদল দিনের দিনেরও প্রথম কদম ফুল করেছো দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। কি অদ্ভুত। অনেক আমরা সুন্দর, সোনার সেটা তরী আমারও মনে কবিতাটা হচ্ছিল। ছোটবেলায় পড়েছিলাম পাঠ্য বইয়ে, সেই কবিতাটাও আজকে আপনার কাছ থেকে শুনবো, কিন্তু এই মুহূর্তে একটা বিরতির বোধহয় হ্যাঁ, সময় হয়ে গেল। নিয়ে থাক। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন, ফিরছি। দর্শক, স্বাগত আরো একবার। দেখছেন যমুনা টিভির সকালের আয়োজন, সকালের বাংলাদেশ। এবং আমরা কবিতা এবং হ্যাঁ, সোনার বৃষ্টি, তরীতে ছিলাম। বৃষ্টি, কবিতা, বুড়িগঙ্গা, নৌকা, একদম পুরা বর্ষা যাপন আমি শুরুতেই বলেছিলাম। আজকে আমরা আক্ষরিক অর্থেই বর্ষা যাপন করছি এখানে। হ্যাঁ, চলে যাই কাকলি আপু, সোনার তরীটা শুনবো। হ্যাঁ, গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মুষি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লাও, তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কোলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন উপরে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। অসাধারণ। রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি কবিতা সোনার তরী শুনলাম। এখানে একদিকে হচ্ছে নৈসর্গিক বৃষ্টির দিক মানে প্রকাশ পেয়েছে, আরেকদিকে রূপক অর্থও কিন্তু এর ছিল। এখানে মহাকাল, মানুষের সৃষ্ট কর্ম, ছোটবেলার সবকিছু ছিল। জীবনের অসাধারণ ছিল কবিতাটা। এবং আমরা বোধহয় 11-এ পড়েছি না এটা কবিতাটা? ঠিক কোন ক্লাস মনে নেই, তবে আমাদের মনে হয় সবারই পাঠ্য বইয়ে সবার ছিল পাঠ্য বইয়ে সবাই ছিল এটা। পড়েছি আমরা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমাদের মাঝে এসে সুন্দর সুন্দর কিছু কবিতা শুনিয়েছেন, আপনার সম্পর্কে জানতে পারলাম। এবং আজকের বৃষ্টির আয়োজনটাকে আপনি আরো বেশি আমাদের জন্য আনন্দময় করে জমিয়ে, তুলেছেন। হ্যাঁ, একদম আমারও জমিয়ে। ভীষণ ভালো লেগেছে। আপনাদেরও ধন্যবাদ, যমুনা টেলিভিশনকে ধন্যবাদ আমাকে আজকে এত সুন্দর সকালে এই অনুষ্ঠানে আনার জন্য। হ্যাঁ, তবে এত তাড়াতাড়ি ছাড়ছি না আপনাকে, আমরা আরো একটা বৃষ্টির কবিতা শুনতে চাই, অন্তত পক্ষে মুখটা হলেও। তবে একদম বোধহয় শেষের দিকে চলে এসেছি আমরা। আমরা তাই বিদায় কি? নিচ্ছি। দর্শক,
আমরা বিদায় নিচ্ছি, কিন্তু আমরা একদম যাবার বেলায় কিন্তু একটা কবিতা শুনতে শুনতে কাকুলি আপার কাছ থেকে আমরা বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিন্ন একটি সকাল বেলায় আমি আজমির এবং টিনা আমরা দুজনেই কিন্তু হাজির হব অনেক ইনফরমেশন নিয়ে। হ্যাঁ, আর এরকম ভাবেই বর্ষা যাপন করতে থাকুন। কালকে হয়তো নতুন কিছু নিয়ে আবার আমরা চলে আসব। কবিতা শুনছি। আমি গানটা আবৃত্তি করি। হ্যাঁ হ্যাঁ। বাদল দিনেরও প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণেরও গান। মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে, এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান। আজ এনে দিলে হয়তো দেবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে, ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান।